বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 8 মার্চ 2026। আমাদের লিখিত ব্যাচের দ্বিতীয় ক্লাস এবং লিখিত ব্যাচের আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি নিয়ে। আমি এই যে এডিশনাল শীট গুলো আছে, শীট গুলো পরে পড়াবো, মানে আগে সাবজেক্ট ওয়াইজ প্রতিটা সাবজেক্টের কি পড়বেন এই জিনিসগুলো টুকে নেবেন, আমি বলে দিব। প্লাস আপনি আপনার মতো করে এই জিনিসগুলো জানবেন, মানে এই জিনিসগুলো আপনার জানতেই হবে। প্রথমে আমরা সিআরপিসি দিয়ে ধরি, ফৌজদারি কার্যবিধি। তো ফৌজদারি কার্যবিধি যদি হাতের কাছে খাতা কলম থেকে থাকে, অনলাইনে যারা আছেন খাতা কলম ধরবেন। আর যদি খাতা কলম না থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ক্লাস রেকর্ডিং তো থাকতেছে, রেকর্ডিংটা মোটামুটি পরে আবার শুনে লিখে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো ওই জায়গায় যে শীট আছে ওইগুলো পরে রুমে লাগে, যদি ইয়া থাকে লিখবেন। ফৌজদারি কার্যবিধি, প্রথমে আপনার ফৌজদারি কার্যবিধি জানেন নাই? ফৌজদারি কার্যবিধি আপনার পরিপূর্ণ বানান লেখা জানতে হবে। পরিপূর্ণ বানান লেখা মানে বানান। ফৌজদারি কার্যবিধি 1898, ইংরেজিতে বলে কি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, এই বানানটা আপনার জানতে হবে। আচ্ছা, এরপরে জানবেন যে ফৌজদারি কার্যবিধিতে আদালতের গঠন, ফৌজদারি আদালতের গঠন, ফৌজদারি আদালতের গঠন সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 6 ধারায়। 6 ধারাটা আমি জানবেন। ফৌজদারি আদালতের গঠন যদি বলে যে ফৌজদারি আদালত কয় প্রকার, কি বলবেন? 2 প্রকার, দায়রা আদালত আর কি ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আবার কয় প্রকার? 2 প্রকার, বিচারিক আর নির্বাহী। জিজ্ঞেস করতে পারে যে বিচারিক ম্যাজিস্ট্রেট কত সালে এই পদটি সৃষ্টি করা হয়? কত সালে? 2007 সালের 1 নভেম্বর। বিচার বিভাগ স্বাধীন হয় 2007 সালের 1 নভেম্বর। যদি বলে বিচার বিভাগ স্বাধীন, এই মামলাটার নাম কি? মাজদার হোসেন মামলা। সমাজদার দিয়ে দরকার নাই, মাজদার হোসেন কেস, মাজদার হোসেন কেস, এইটুকু জানলেই হবে, মাজদার হোসেন কেস। তারপরে আপনি ওই যে এতটুকু জানলেন, এরপরে যদি আমরা ম্যাজিস্ট্রেট আদালতে ভাগ করি, এগুলো আপনারা জানেন। তারপরে বলে দিই যে সবার উপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট। আর মেট্রোপলিটন এলাকায় হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন এলাকায় ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট নেই। ঠিক আছে, এই জায়গা থেকে এতটুক জানলেই হবে। তাহলে আমরা জানলাম ফৌজদারি আদালতের গঠন, প্লাস কি ওই বিচার বিভাগ স্বাধীন হয় কবে, এটা জানলাম। আচ্ছা, এখন দায়রা আদালতে আবার কয় শ্রেণীর বিচারক থাকে? 3 শ্রেণীর, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ আর কে? যুগ্ম দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি যেটা আর একটু মনে রাখতে হবে, এরপরে যে অংশটুকু মনে রাখতে হবে সেটা হলো যে ফৌজদারি কার্যবিধিতে একজন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, একজন বিচারিক ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে? 32 ধারা। বিচারিক ম্যাজিস্ট্রেট কি কি দণ্ড দিতে পারে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারে 5 বছর 5 লাখ, 5 বছর কারাদণ্ড, আর কি 5 লাখ, 5 লাখ টাকা অর্থদণ্ড। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 3 লাখ, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2 লাখ। আগে ছিল কিন্তু 10,000, 5,000, 3,000, সরি 10,000, 5,000 আর 2,000, নাকি 2,000। আর এখন ওই কারাদণ্ডের সাথে মনে রাখবেন ওই 5 বছর কয় লাখ? 5 লাখ, 3 বছর 3 লাখ, 2 বছর 2 লাখ। জি, এই যে 5 লাখ, 3 লাখ আর 2 লাখ যে নির্ধারণ করলো, এটা কত সালের সংশোধনী? 2025 সালের সংশোধনী। সো আমার বিচারিক ম্যাজিস্ট্রেট কি কি শাস্তি দিতে পারে এটা জানলেন, বুঝছেন? যদি জিজ্ঞাসা করে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কি সাজা দিতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশেষ ক্ষমতা বলে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 33-এর কত সাজা দিতে পারে? কত? 7 বছর। ওনার এটা বিশেষ ক্ষমতা, ওনার এটা বিশেষ ক্ষমতা। কারণ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা নাই, তিনি বিশেষ ক্ষমতা বলে 7 বছর সাজা দিতে পারে। আর একটা মনে রাখবো আমরা, বিশেষ ক্ষমতায় দেখ আর যা দেখ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর দিলেও কারাদণ্ড কোথায়, মানে আপিল কোথায়? দায়রা জজ, দায়রা জজের কাছে। আচ্ছা, তাহলে আমরা 32 ধারাটা জানবো। 32 ধারা জানার পরে মোটামুটি এখানে আর যেটা জানতে হবে সেটা হলো যে পুলিশ বিনা কারণে গ্রেফতার করে, সরাসরি চলে আসবো 54 ধারায়।
পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারতো আগে মাত্র 9টা ক্ষেত্রে, এখন পারে 11টা ক্ষেত্রে। এটা 2025 সাল বানাইছে। আগে কয়টা পারতো? 9টা। আর এখন পারে 11টা। এটা মনে রাখেন। আচ্ছা। তারপরে যদি জিজ্ঞাসা করে যে বিনা পরোয়ানায় কোন কোন ক্ষেত্রে গ্রেফতার করতে পারে, যে আগে যা যা জানতেন তার দুই একটা বলে দিবেন, যে ঘর ভাঙার সরঞ্জাম পাইলে যৌক্তিক কারণ ছাড়া, নাকি? তারপরে যারা অপরাধী হিসেবে হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে, যারা গ্রেফতার করার জন্য অনুরোধ করা হয়েছে, এগুলো দুই একটা বলে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা। এরপরে তাহলে 54 ধারা পড়বেন। 54 ধারাটা দেখবেন। ওই 9টা ছিল আগে, এখন হইছে 11টা। এরপরে আপনি চলে আসবেন যে পুলিশ কাউকে যখন বিনা পরোয়ানায় গ্রেফতার করে, তখন পুলিশ তাকে কতক্ষণ রাখতে পারবে? 61 ধারা মনে রাখতে হবে। পুলিশ যদি কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, তাহলে পুলিশ তাকে রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টা। এর মধ্যে 24 ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে কি করতে হবে? হাজির করতে হবে। এখন নিকটস্থ আদালতে হাজির করার ক্ষেত্রে এই যে যে যাওয়া আসার যে সময়টা, এই সময়টা কিন্তু 24 ঘন্টা থেকে বাদ বাদ দিতে হবে। বলতে পুলিশ সর্বোচ্চ 24 ঘন্টায় রাখতে পারবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা লাগলো হচ্ছে আদালতে নিতে, তাহলে পুলিশ কি 14 ঘন্টা রাখতে পারবে? না, পুলিশ 24ই, আর ওই যে যে সময়টা যাচ্ছে ওইটা কি যাবে? বাদ যাবে। তো এরপরে বিথিকা লেট করলে তো হবে না, ঠেলে দিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, সময় কম, আমার আবার 3:30 থেকে ক্লাস আছে, তো আপনারা লেট করে আসলে আপনাদের লস। দেখেন, তো তাহলে আমার মনে রাখতে হবে ওই 61 ধারার কাহিনী মনে রাখবেন। এখন যে জিনিসটা আসবে সেটা হলো রিমান্ড কি। রিমান্ড, দেখেন, রিমান্ডের শাব্দিক অর্থ হলো কি? ফেরত পাঠানো। এখন এমনি আগে বুঝেন, রিমান্ড ফেরত পাঠানো। ফৌজদারি মামলায় রিমান্ড আছে, দেওয়ানি মামলায়ও রিমান্ড আছে, কিন্তু এই জায়গায় যে রিমান্ডটা বুঝাচ্ছে যে পুলিশ তো তারে গ্রেফতার করার পরে 24 ঘন্টার বেশি তো পুলিশ রাখতে পারবে না। এখন 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলো, নিকটস্থ ম্যাজিস্ট্রেট হয় তারা জামিন দিবে, না হলে তারা কারাগারে পাঠাবে। এখন পুলিশ যদি মনে করে যে ওই লোকের তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে আরো রাখা দরকার, তদন্তের স্বার্থে আরো রাখা দরকার, তাহলে পুলিশ যে আবেদনটা করবে এটা হলো রিমান্ডের আবেদন, 167(2). 167(2). রিমান্ড হলো ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ আবেদন করবে যে ওই আসামিরে যাতে পুলিশের হেফাজতে কি পাঠানো হয়, কিসের স্বার্থে? তদন্তের স্বার্থে। বুঝছেন? সহজভাবে যদি বলে রিমান্ড কি, বলবেন যে স্যার, পুলিশ যখন কোন আসামিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করে, ওই আসামিকে পুলিশ সর্বসাকুল্যে রাখতে পারে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে হয়? হাজির করতে হয়। এখন পুলিশের যদি মনে হয় যে তদন্তের স্বার্থে ওই আসামিকে পুলিশের আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে ওই আসামিকে পুলিশের নিকট ফিরিয়ে আনার জন্য যে আবেদন করে তারই কি বলে? রিমান্ড। বুঝছেন? আপনি যদি বইয়ের ভাষায় ওখানে মুখস্থ বলতে যান বা করতে চান, তাহলে কিন্তু ওই জায়গায় গিয়ে মুখস্থ আপনার মনে পড়বে না। তো আরো সংক্ষেপে যদি বলেন, স্যার রিমান্ড কি, রিমান্ড হলো ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা আসামিকে পুলিশের হেফাজতে নেওয়ার জন্য। এরপরে যদি বলে একটু বুঝাই বলেন, আপনি একটু বিস্তারিত বুঝাইয়া বললেন, তাহলে রিমান্ড হলো ম্যাজিস্ট্রেটের কাছে কি আবেদন করবে? পুলিশ। কিসের জন্য? যে ওই আসামিরা যাতে পুলিশের হেফাজতে দেওয়া হোক। কিসের জন্য? মারপিট করার জন্য? না, কি জিজ্ঞাসাবাদ করার জন্য। এই রিমান্ড আছে কততে? 167(2). কাহিনী বুঝতেন? তদন্ত পর্যায়ে। এখন আপনি কখনোই মুখ ফসকে বলবেন না যে রিমান্ড আছে 167(2) আর বিচারিক পর্যায়ে রিমান্ড আছে 344। দরকার নাই। আমি থাকবো কিসে? 167(2)-এ। যদি উনি জিজ্ঞেস করে যে আর কি রিমান্ড আছে কিনা, তাইলে আমি 344-এ যাবো, যে বিচারিক পর্যায়ে রিমান্ড। বুঝতেন? আপনারা যতটুকু প্রশ্ন করতে আপনি উত্তর দিবেন ততটুকু। আচ্ছা, এখন রিমান্ড সম্পর্কে 2025 সালে একটা সংশোধনী আসছে। আগে 167 ধারায় শুধু রিমান্ড ছিল, এখন জুডিশিয়াল কাস্টডিও যোগ হয়েছে, বিচারিক হেফাজত। বুঝছেন? আগে রিমান্ডে প্রতিবার রিমান্ড মঞ্জুর করতে পারতো 15 দিন কইরা। মানে একবার রিমান্ডে পাঠাইছে 15 দিন, আবার যদি পাঠায় সর্বোচ্চ কত? 15 দিন। মানে 10 বার রিমান্ডে পাঠাইলে 15 দিন করে 150 দিন হতো। বুঝছেন? 2025 সালে আইন করছে
যে সর্বসাকুল্যে কাউরে রিমান্ড মঞ্জুর করতে পারবে 15 দিন, তাতে তার যে কয়বারই পাঠাক না 10 বারও পাঠাইলে সর্বসাকুল্যে 10 বার যোগ করে মোট কতদিন হবে? 15 দিন। 150 হলো আগে ছিল, মানে প্রতিবার পাঠাইলে সর্বোচ্চ 15 দিন, আর বর্তমানে হলো সর্বসাকুল্যে 15 দিন। বুঝছেন? এখন 15 দিন ধরেন একজন লোকের 15 দিন রিমান্ড মঞ্জুর হয়ে গেছে, এখন তারে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, আর তো রিমান্ড মঞ্জুর করবে না, তখন পাঠাবে জুডিশিয়াল কাস্টডিতে। কিসে পাঠাবে? জুডিশিয়াল কাস্টডি। এই জুডিশিয়াল কাস্টডি বা বিচারিক হেফাজত, এটার বিস্তারিত বিধিবিধান ওই জায়গা বলে নাই, তবে এটা পুলিশের কাছে পাঠাবে না, এটা থাকবে বিচারকের কাছে। তো যদি বলে যে 167 ধারায় বর্তমানে কয়টা বিধান যুক্ত আছে, রিমান্ডের মতো করে আর একটা কি আছে, একটা হলো পুলিশ রিমান্ড আর একটা হলো জুডিশিয়াল কাস্টডি। পুলিশ রিমান্ডে সর্বসাকুল্যে রাখতে পারবে কতদিন? 15 দিন। যদি বলে জুডিশিয়াল কাস্টডিতে কতদিন রাখতে পারবে, কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। বুঝছেন? এটা হলো কত ধারা? 167(2). আচ্ছা, তাহলে রিমান্ডের বিষয়টা ক্লিয়ার হইলো, বুঝতে পারছেন নাকি? এখন যদি এত টেকনিক্যাল বিষয় শুনে নেন, যদি আপনারা জিজ্ঞাসা করে যে রিমান্ড কোন আদালতে যায়, আমলি আদালতে। রিমান্ড কোন আদালতে যায়? কগনিজেন্স কোর্ট। আমলি আদালত একই কথা। রিমান্ড কোন আদালতে যায়? কগনিজেন্স কোর্টে। ঠিক আছে, আমলি আদালতে যায়। জি। এরপরে সমন, গ্রেফতার, এগুলাতে দরকার নাই। সার্চ ওয়ারেন্টে আসেন। সার্চ ওয়ারেন্ট জিজ্ঞেস করতে পারে যে সার্চ ওয়ারেন্ট কি। আচ্ছা, হুলিয়া ক্রোক, এটা যদি আপনারা জিজ্ঞেস করে যে হুলিয়া কি, 87 ধারা। হুলিয়া, হুলিয়া হলো যে যখন কোন ব্যক্তিরে ওয়ারেন্ট অনুসারে গ্রেফতার করা সম্ভব হয় নাই, তখন তাকে হাজির করার জন্য সর্বশেষ যে পদ্ধতি, তারে হুলিয়া দেওয়া হয়, যে আপনি সর্বনিম্ন ওটাতে কি দিয়ে রাখেন ভাই, ওই যে পা দিয়ে দেন, পা দিয়ে ধাক্কা দেন, সর্বনিম্ন আপনি কতদিনের মধ্যে? 30 দিনের মধ্যে আপনি অমুক জায়গায় হাজির হবেন। এই যে জানাচ্ছে, এটাই বলে কি? হুলিয়া। হুলিয়ায় নির্ধারিত সময়ের মধ্যে যদি হাজির হতে না পারে, তখন সম্পত্তি করবে কি? ক্রোক। সো আপনি জাস্ট এই জিনিসটা মনে রাখেন, হুলিয়া আছে কত ধারায়? 87 ধারায়। এতটুকু মনে রাখেন। আচ্ছা, এবং হুলিয়ার ইংরেজি কি? প্রোক্লেমেশন। হুলিয়ার ইংরেজি আছে প্রোক্লেমেশন। এতটুকু। তারপরে আমরা শিখবো যে সার্চ ওয়ারেন্ট কি। সার্চ ওয়ারেন্ট তল্লাশি পরোয়ানা। ধরেন আপনারা জিজ্ঞেস করছে সার্চ ওয়ারেন্ট কি, এখন আপনি তো জানেন সার্চ ওয়ারেন্ট আছে, ধরেন 96 আছে, 98 আছে, 99A তে আছে, নাকি? আর কততে আছে? 100 ধারা আছে। এখন আপনি এত জায়গা না বইলা যদি যেটা পারেন, সার্চ ওয়ারেন্ট কোথায় আছে বলুন স্যার? 96 ধারা আছে। মানে এই চারটার ভিতরে যেটা আপনি জানেন সেটাকে বলবেন। 96 ধারায় কি আছে বলবেন? স্যার, কোনো বস্তু বা কোনো ডকুমেন্ট হাজির করার জন্য আদালত সার্চ ওয়ারেন্ট যে পরোয়ানা ইস্যু করে, সেটাকে কি বলে? সার্চ ওয়ারেন্ট। আর যদি বলেন যে 96 ধারায় আছে, 98-তে আছে, 99 ক-তে আছে, 100-তে আছে, সব আপনি বলতেই পারেন, কিন্তু তখন কিন্তু উনি আপনারা জিজ্ঞেস করবে যে বলেন তো এই এতগুলো যে বললেন, একটার সাথে আর একটার পার্থক্য কি? বুঝছেন? সো আমি আগে একটা দিয়ে শুরু করব। যদি বলে যে আর কোথাও কি আছে, তখন আমি বললাম যে অমুক জায়গায় আছে। বুঝছেন? মানে আপনি এমন করবেন না যে আমি উনারে আর একটু বলি যাতে খুশি হয়, এমন উনারে খুশি করতে গিয়ে পাল্টা প্রশ্ন কিন্তু আপনার দিকে আসবে। ঠিক আছে? তাহলে সার্চ ওয়ারেন্ট মানে হলো আপনি এইভাবে বলতে পারেন, স্যার, যখন কোনো বস্তু পাওয়া যাচ্ছে না, আদালতের প্রয়োজন তদন্তের স্বার্থে বা বিচারের স্বার্থে, বা কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে যদি কেউ আটক রাখে, তখন আদালত যে পরোয়ানা ইস্যু করে তাকে কি বলে? তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট বলে। ঠিক আছে? সো নরমালি যেটা আমরা জানলাম, বস্তুর ক্ষেত্রে হচ্ছে 96 ধারা, নিষিদ্ধ কোনো বস্তুর ক্ষেত্রে হচ্ছে 98 ধারা, আর কোন ব্যক্তির ক্ষেত্রে হলো 100 ধারা। যদি তারা বেআইনি ভাবে আটক রাখে তাহলে কত ধারা? 100 ধারা। তো সার্চ ওয়ারেন্টটা আপনি মনে রাখবেন, এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও চাওয়া যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছেও চাওয়া যায়। তবে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে চাওয়া যায় হলো 98 ধারায়। 98 ধারায় যে সার্চ ওয়ারেন্টটা, এটা কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চাওয়া যায় না। সো সার্চ ওয়ারেন্ট এত গভীরে যাবে না, যা জিজ্ঞাসা করতে ওখানে আপনাদের প্রশ্ন করবে হাইয়েস্ট গেলে 2-3টা, এবং ওই 2-3টা আপনার একেবারেই মানে ভুলে যাওয়া যাবে না। সহজ সহজ প্রশ্নই করবে, কিন্তু আমার উত্তর দিতে হবে জায়গায় গিয়ে। আচ্ছা, এখন সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি জানেন?
রিভিশন। সার্চ ওয়ারেন্টের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। তাহলে আমরা সার্চ ওয়ারেন্ট জানলাম। এরপরে জিজ্ঞেস করে, ভাইভাতে জিজ্ঞেস করে, বলেন তো সিজার লিস্ট, জব্দ তালিকা কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধির 103 ধারা। সর্বনিম্ন 2 বা ততোধিক সাক্ষীর উপস্থিতিতে করতে হবে, বুঝছেন? তাহলে সিজার লিস্ট কততে আছে? SEI ZURE, বানানটা শিখে নেন। SEI ZURE, সিজার লিস্ট, LIST। বাংলা কি? জব্দ তালিকা। বুঝছেন? এরপরে তাহলে আমরা কিন্তু একেবারেই মানে প্রিলি রিটার্নে যেরকম অনেক জিনিস পড়া লাগে তা কিন্তু না, এই জায়গায় জাস্ট চুম্বক অংশ, মানে এই জিনিস থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে আপনার জিজ্ঞেস করতে পারে মুসলেকা কি? মুসলেকা যে 106 থেকে 126 ক পর্যন্ত নাকি? মুসলেকা হচ্ছে 2 প্রকার, শান্তি রক্ষার মুসলেকা আর কি সদাচরণের মুসলেকা। শান্তি রক্ষার মুসলেকা আছে 106 এর 107, আর সদাচরণের মুসলেকা আছে 108, 109, 110। তো মুসলেকা এত বিস্তারিত না জানলেও হবে, জাস্ট মনে রাখেন মুসলেকার 107 ধারার মামলা করে কোথায়? নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে। মুসলেকার মামলা কেন করে? যাতে কেউ শান্তি ভঙ্গ করতে না পারে। এটা কিন্তু প্রিভেন্টিভ নেচারের, মানে শান্তি ভঙ্গ এখনো করে নাই, অসদাচরণ এখনো কি করে নাই, যাতে কি না করে। তো মুসলেকা, শান্তি রক্ষার মুসলেকা সর্বোচ্চ 107 ধারায় দিতে পারে কতদিন? 1 বছর। 1 বছর নাকি? আর 106 পারে 3 বছর। আর সদাচরণের ক্ষেত্রে 100, ওই যে রাষ্ট্রদ্রোহমূলক বিষয়ের ক্ষেত্রে হলো 108 1 বছর। তারপরে হলো সন্দেহভাজন ভবঘুরেও 1 বছর 109, আর অভ্যাসগত অপরাধী 110 3 বছর। সো এত স্পেসিফিক না জানলেও হবে। মুসলেকা 2 প্রকার, এটা জানেন। মুসলেকার মামলা নরমালি করে কোথায়? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে করে হলো শুধুমাত্র 106 ধারায়, এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আলাদা করা লাগে না। উনি রায় প্রদানের সময় দেয় যে দেলোয়ার এত বছরের শান্তি রক্ষার মুসলেকা দিবে, বুঝতেন? আচ্ছা, মুসলেকার আদেশটা দেয় 118 ধারায়। প্রতিকার হচ্ছে আপিল। প্রতিকার কি বলেন? মুসলেকার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। 406 ধারায়। কার কাছে আপিল? দায়রা জজের কাছে আপিল। মুসলেকার বিরুদ্ধে প্রতিকার আপিল কার কাছে? দায়রা জজ। এরপরে আমরা চলে আসি 144, মাঝে কিছু পড়া লাগবে না। 144 ধারা। 144 ধারা একটা জিনিস শিখে রাখবেন। 144 ধারা হলো যখন আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করতে পারে। অর্থাৎ 2 পক্ষের মধ্যে একটা সমাবেশ ডাকছে, যে জায়গায় একটা জ্ঞানজাম বা সংঘর্ষ হতে পারে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা আদেশ দিতে পারে। আর 144 ধারার আদেশটা যদি জিজ্ঞাসা করে, প্র্যাকটিক্যালি জেনে নেন, এসব জায়গায় তো প্র্যাকটিক্যাল জিনিসই বেশি জিজ্ঞাসা করে, যে 144 ধারার আদেশ কি ম্যাজিস্ট্রেট নিজের ইচ্ছায় দেয় নাকি আবেদনের ভিত্তিতে দেয়? নিজের ইচ্ছাও দেয়, আবেদনের ভিত্তিতেও দেয়। কেন? আপনি কোর্টে 144-এর মামলা করেন না? তো হ্যাঁ, তাহলে আবেদনের ভিত্তিতেও দেয়, আবার কি নিজের ইচ্ছায়ও দেয়, বুঝছেন? আর 144-এর আদেশ বলবৎ থাকবে সর্বোচ্চ কতদিন? 2 মাস। কতদিন? 2 মাস। জেলা ম্যাজিস্ট্রেট কে এই মেয়াদ বাড়াইতে পারবে? জেলা ম্যাজিস্ট্রেট এই মেয়াদ বাড়াইতে পারবে না। জেলা ম্যাজিস্ট্রেট বাড়াইতে পারবে না, বাড়াইতে পারবে হচ্ছে কে? সরকার। তাহলে 144 ধারা যদি আপনারা জিজ্ঞেস করে যে 144 ধারা আদেশ দিয়েছে, এখন কোন ব্যক্তি অ্যাগ্রিভড, সে সংক্ষুব্ধ, তাহলে তার প্রতিকার কি? রিভিশন। 144 এর বিরুদ্ধে কি? রিভিশন। বুঝছেন? এ হলো এক। আর একটা হলো যদি 144 ধারা আদেশ ভঙ্গ করে। 144 ধারার আদেশ যদি কি করে? ভঙ্গ করে, মানে সমাবেশ নিষিদ্ধ করছিল, তারপরে সমাবেশে যোগ দিছে, তাইলে কি হবে? দণ্ডবিধির 188 ধারায় মামলা করতে হবে, বুঝতে পারছেন? দণ্ডবিধির 188 ধারায় মামলা করতে হবে। আমাদের 2জন টিকটক অ্যাডভোকেট আছে, সারাদিন করে ভিডিও করে গোপালগঞ্জ কোর্টে।
তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে 144 ধারার আদেশ যদি ভঙ্গ করা হয় কি করবে, লাইভে আসছে। তো সে বলছে যে কিছু তো করি না আমরা, নিষেধাজ্ঞার মামলা করা যায় বা এই সেই, বাস্তবে তো এরকম কোনো কিছু নাই, ভঙ্গ করলে দরকার হলে অন্য একটা মামলা করতে হবে। বাট অ্যাকচুয়াল যে বিষয়টা আছে 144 ধারা আছে সরকারি কর্মকর্তার আদেশ যদি কেউ ভঙ্গ করে তাহলে দণ্ডবিধির 188 ধারায় মামলা করতে হবে, এবং এই মামলাটা করবে আবার 144 যিনি জারি করছিলেন তিনি। 144 জারি করছিলেন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট, মানে সরি জেলা ম্যাজিস্ট্রেট। তাহলে এই মামলাটা উনাকেই বাদী হয়ে সিআর মামলা করতে হবে, উনি করবে বা উনার পক্ষে কেউ করবে, বাট এটা উনার তরফ থেকেই করতে হবে, বুঝছেন? এখন যদি আবার একটু গভীরে যাই, এত গভীরের প্রশ্ন আপনাদের করবে না, কিন্তু যদি এরকম বলে স্যার 144 তো ভঙ্গ হয়েছে, এখন আমি আইসা নির্বাহী ম্যাজিস্ট্রেটে জানাইলাম, জানানোর পরে দেখা গেল যে উনি মামলা তো করে না, তখন আমার কি করণীয়? তখন ওনারে ফৌজদারি কার্যবিধি 476 আছে, দরখাস্ত দিতে হবে যে এই মামলা আপনাকেই করতে হবে, নাইলে হবে না। এখন বাস্তবে আমরা উকিল সাহেবরা কি করি, যে কারো যদি 144 ভঙ্গ করে আসার পরে নতুন সিআর মামলা অন্যান্য ধারা দিয়ে নতুন সিআর মামলা একটা করে দিই, যে তার বিরুদ্ধে 144 জারি করছিল, ভঙ্গ করছিল, আবার আইসে মারপিট করছে, নতুন সিআর মামলা করতে। বাট অ্যাকচুয়ালি 144 নতুন সিআর মামলা করতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে 144 ধারা যে ভঙ্গ করলো, এই জন্য কিন্তু পদক্ষেপ নিবে স্বয়ং কে? ডিসিশন, ওই যে জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। সো আপনার গভীরে যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট বলেন 144 ধারা ভঙ্গ হইলে মামলা হবে কত ধারায়? দণ্ডবিধির 188 ধারায়। যদি বলে যে দণ্ডবিধির 188 ধারায় কি আছে, সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করুন, সরকারি কর্মকর্তার আদেশ অমান্য করুন। এরপরে আমরা চলে আসি 145, 145 ধারা, জমি বা পানি নিয়ে। দেখেন বাস্তবে বাস্তবে যে প্র্যাকটিস আর বইয়ের লেখা কিন্তু অন্যরকম, বিচারপতিরা আপনারা প্র্যাকটিসের সাথে সাথে বইয়ের বিষয়ে জিজ্ঞেস করে। বাস্তবে 145 এর মামলা আপনারা এই যে কোর্টে করে আমরা কখন করি, যে কাউরে বেদখলের হুমকি দিয়েছে তখন এসে করতেন নাকি? কিন্তু 145 যদি আপনি অধ্যয়ন করেন, 145 আছে যারে বেআইনি ভাবে বেদখল করছে প্লাস যারে বেদখলের কি হুমকি দিতে, দুইটা বিষয়, যারে বেদখল করছে অথবা বেদখলের কি হুমকি দিচ্ছে, এই দুইটা ব্যক্তি 145 ধারায় মামলা করতে পারে। এখন 144-এর আদেশ কিন্তু দুইটা ক্ষেত্রে, নিজের ইচ্ছাও পারতো, আবেদনের ভিত্তিতেও পারতো, কিন্তু 145-এর আদেশ কিন্তু আবেদনের ভিত্তি ছাড়া হবে না, মানে এটা স্বপ্রাণ দিতে হইয়া হবে না। তাহলে 145-এর শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, কিসের ক্ষেত্রে? স্থাবর সম্পত্তি। এবং দেখবে যে যে মামলা করছে সে কি হুমকি পাওয়ার বা বেদখল হওয়ার 2 মাসের মধ্যে করছে কিনা। হুমকি পাওয়ার বা বেদখল হওয়ার কি 2 মাসের মধ্যে করছে কিনা, যদি 2 মাসের মধ্যে করে থাকে তাহলে তারাই প্রকৃত দখলকারী হিসেবে কি করবে, ঘোষণা করবে। আর দেখবে যে আহ সে যদি বেদখল হয়ে থাকে, তাহলে মামলা যদি দেখে যে 2 মাসের মধ্যেই তার বেদখল করছে, তাহলে আবার তার কি দখল ফিরাইয়া দিবে। বুঝতে পারছেন? বাস্তবে নাই কিন্তু ধারায় কিন্তু আছে, যে সে যদি বেদখল হইয়া থাকে তাহলে তার দখল কি ফিরাইয়া দেবে, এবং আইনগত পন্থায় বেদখল হওয়ার আগ পর্যন্ত সে ওই জায়গা বহাল থাকবে। আইনগত পন্থায় বেদখল মানে হলো যতক্ষণ পর্যন্ত তার সরকার বেদখল না করতেছে বা যতক্ষণ পর্যন্ত দেওয়ানি মামলার মাধ্যমে সে উৎখাত না হচ্ছে। এখন তাহলে আমরা জানলাম যে 145 হচ্ছে যদি কেউ বেদখল হয় বা যদি কারো বেদখল হওয়ার কি দেয়, হুমকি দেয়। 145-এর মামলায় কি সত্য থাকা লাগবে? 145-এর মামলায় সত্য রিলেটেড কোনো কথা নাই, এই জায়গায় দেখতে হবে দখল আছে কি নাই। বুঝতে পারছেন? অনেকে আপনারা ভুল করেন যে 145-এর আদেশ কতদিন বহাল থাকে। রুবেল, 2 মাস না কতদিন? 145-এর আদেশ কিন্তু যতদিন তারে বৈধ পন্থায় বেদখল করা না হচ্ছে ততদিন বহাল থাকবে, অর্থাৎ 145-এর কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। অনেকে 144-এর মতো তালে তালে বলে দেয় যে 145 ও 2 মাস, বাট 145-এর আদেশের কোনো নির্দিষ্ট কার্যকারিতা মানে হলো যতদিন পর্যন্ত তারা বৈধভাবে বেদখল করা না হচ্ছে ততদিন পর্যন্ত সে ওখানে থাকবে। ক্লিয়ার? তাহলে 145-এর বিরুদ্ধে প্রতিকার রিভিশন ভাই মনে রাখবেন। 145 তাহলে 144 145 উভয় ক্ষেত্রে প্রতিকার কি রিভিশন।
আচ্ছা, তাহলে 144 145 আমরা জেনে গেলাম। আর একটা 144 45 45 থেকে একটা প্রশ্ন করে যে আদালত যদি দেখে কেউই দখলে নাই, যে মামলা করছে সেও নাই, যার বিরুদ্ধে করছে সেও নাই, তাহলে কি করবে? ক্রোক করবে। তাহলে সম্পত্তি কি করবে? ক্রোক করবে। একটু জেনে রাখেন, যদি দেখে যে কেউই দখলে নাই, সেই পরিস্থিতিতে ওই সম্পত্তি কি করবে? ক্রোক করবে। দেখেন একটা জিনিস খেয়াল রাখেন যে পুলিশ বিনা পরোয়ানায় কাউরে গ্রেফতার করতে পারে কত কত ধারায়। 54 ধারায় তো আমরা জানি, কত ধারায়? 54 ধারায় 11টা ক্ষেত্রে। 55 ধারায় পারে। সন্দেহভাজন ভাবুগুড়ি ব্যক্তিদের পারে কত ধারায়? 55 ধারায়। 57 ধারায় পরে আমলযোগ্য অপরাধ পুলিশের সামনে করছে, নাম ঠিকানা দেয় নাই বা দিলেও মিথ্যা দিতে। তাহলে 54 পারে, 55 পারে, 57 পারে, আর পারে হলো 151 ধারায়, ফৌজদারি কার্যবিধির 151 ধারায়। ফৌজদারি কার্যবিধির 151 ধারায় কি আছে? আমলযোগ্য অপরাধ প্রতিরোধে, মানে দুই পক্ষ মাত্র মারামারি লাগবে এমন সময় একজনে গ্রেফতার করে, যে গ্রেফতার না করলে তারে এই মারামারি ঠেকানো যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করে থাকে। সো 151 ধারাটা মনে রাখতে হবে, 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতার করে থাকে। এরপরে 144 145 আমরা জেনে গেলাম, এবং 145 এর আদেশের বিরুদ্ধে প্রতিকার ওই 188 ধারায় মামলা। 144 এর বিরুদ্ধেও যে প্রতিকার, 145 এর বিরুদ্ধেও কি সেই প্রতিকার। আচ্ছা, এবার আসল জায়গা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, 154 এফআইআর। একটা ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, কোর্টে আর থানায়। তার আগে আপনাদের মনে আছে কিনা দ্বিতীয় তফসিল? দ্বিতীয় তফসিলে কি কি আছে বলেন? এই ফৌজদারি বিথিকা বলেন, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের কয়টা কলাম আছে আর কোন কলামে কি আছে বলেন? হুম। আবার বলেন। আগে ধারা, ধারা অপরাধ, তারপরে কি বলছে? কগনিজেবল নাকি নন কগনিজেবল নাকি? তো 4 নম্বর কলাম আছে শপথ দিবে নাকি ওয়ারেন্ট দিবে। 5 নম্বর হলো জামিন যোগ্য নাকি জামিন অযোগ্য। 6 নম্বর হলো আপোষ যোগ্য নাকি আপোষ অযোগ্য। তারপরে শাস্তি, তারপরে কোন আদালত কর্তৃক বিচারযোগ্য। আচ্ছা, প্রথমে ধারা, তারপর হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আচ্ছা শুনে নেই। আচ্ছা, তো তাহলে যেখানে ছিলাম 151 ধারা পড়লাম, এখন আমরা একটা ফৌজদারি মামলা কয় ভাবে দায়ের হয় এটা আবার জানতে হবে। ফৌজদারি মামলা কোর্টে দায়ের হয় আর থানায় দায়ের হয়। থানায় দায়ের হয়, থানায় যদি আপনি আমলযোগ্য অপরাধ সম্পর্কে তথ্য দেন। আমলযোগ্য, এখন প্রশ্ন উঠে আমলযোগ্য আমল অযোগ্য কি? আমলযোগ্যকে বলে কগনিজেবল, আমল অযোগ্যকে বলে নন কগনিজেবল। এটা বুঝবো কিভাবে? দ্বিতীয় তফসিলের 3য় কলাম থেকে, যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে সেটার বলে আমল যোগ্য, আর যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না সেটা হলো আমল অযোগ্য। আরো যদি আপনাদের বোঝার সাথে বলি, যেটা হচ্ছে গুরুতর প্রকৃতির অপরাধ, বড় অপরাধ, মারাত্মক অপরাধ, সেটা হলো আমল যোগ্য, আর যেটা ছোট অপরাধ সেটা কি? আমল অযোগ্য। তো তাহলে আমলযোগ্য অপরাধ যদি সংগঠন হয়, তাহলে ওই ঘটনা সম্পর্কে জানে যে কোনো ব্যক্তি থানায় লিখিত একটা অভিযোগ নিয়ে যেতে পারে। লিখিত অভিযোগ নিয়ে গেলে এটা হলো লিখিত এজাহার। এজাহার বলে, এজাহার মানে কি? দরখাস্ত। আর সে মৌখিক ভাবে গিয়েও বলতে পারে, মৌখিক ভাবে গিয়ে বললে ওখানকার অফিসারের নির্দেশে ওইটা আবার কি হবে? লেখা হবে। লেখা হওয়ার পর তার আবার পড়ে শোনানো হবে। শোনানো হওয়ার পরে ওই যে যার তথ্য মতে ওইটা লিখলো সেখানে আবার সে কি করবে? সিগনেচার করবে। এটা বলে এজাহার। তাহলে এজাহার লিখিত হতে পারে, এজাহার কি? মৌখিক। মৌখিক হলেও পরবর্তীতে ওই জায়গা থেকে কি করবে? লিখে নেবে। এখন ভাই এজাহারের অর্থ কি?
দরখাস্ত। এখন এজাহার কোন অপরাধ সম্পর্কে হয়? আমলযোগ্য নাকি আমল অযোগ্য? অবশ্যই আমল যোগ্য। এখন প্রশ্ন যদি আসে যে এজাহার কে দায়ের করতে পারে, ফৌজদারি মামলা কে দায়ের করতে পারে, এজাহার কে দায়ের করতে পারে, যে যে ব্যক্তি মারা গেছে তার কে এজাহার করবে, বাবা, ভাই, প্রতিবেশী নাকি? বলেন। ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, এমন না যে যে মারা গেছে তার নিকটাত্মীয় হইতে হবে, এমন কোনো কথা নেই। তাহলে এজাহার করলো, এজাহার করার পরে এজাহার তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি দেখার পরে ওনার কাছে যদি মনে হয় যে এজাহারের সত্যতা আছে, ওনার কাছে যদি মনে হয় যে না এটা ঠিকঠাক হতে পারে, তাহলে এজাহারটা উনি এফআইআর হিসেবে কি করবেন? রেকর্ড করবেন। তাহলে এফআইআর রেকর্ড করে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এবং এই এজাহার যখন এফআইআর হিসেবে রেকর্ড হয় তখন কিন্তু ওই মামলাটার সূচনা হয়ে গেল। এবং এজাহারের স্বাক্ষর থাকে শুধু সংবাদদাতার, এজাহারকারী, আর এফআইআর এর স্বাক্ষর থাকে কার কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারও থাকে, ওই সংবাদদাতারও। আচ্ছা, তো তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন যে এজাহার আর এফআইআর প্রকৃতপক্ষে কিন্তু এক জিনিস না। আপনি যেটা দরখাস্ত করে দিলেন সেটা হলো এজাহার, দরখাস্তটা যখন রেকর্ড হয়ে গেল তখন হয়ে যাবে কি? এফআইআর। বুঝছেন? তাহলে এফআইআর রেকর্ড হলো ফৌজদারি কার্যবিধির 154 ধারায়। কত ধারায়? 154 ধারায়। এফআইআর রেকর্ডের পর ওই অপরাধের তদন্ত পুলিশ সাথে সাথে করা শুরু করবে। তদন্তকারী কর্মকর্তা, আইও বলে ইনভেস্টিগেটিং অফিসার, নট ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত শুরু করে ওই সংশ্লিষ্ট আসামিদের 156 ধারায় বিনা পরোয়ানায় কি করতে পারবে? গ্রেফতার করতে পারবে। তাহলে এফআইআর রেকর্ড হওয়ার পর আসামিরে গ্রেফতার করে তদন্তকারী কর্মকর্তা বিনা পরোয়ানায়, উইদাউট ওয়ারেন্ট, কত ধারায়? 156 ধারায়। কত ধারায়? 156 ধারায়। তাহলে 154 সাথে সম্পর্ক আছে কার? 156। এবার থানায় যদি আপনি এসে আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, আমল অযোগ্য। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই। এই যে যে আপনার এজাহার ছিল, এজাহারের পরে হলো কি? এফআইআর। এফআইআর রেকর্ড হওয়ার সাথে সাথে এটার বলে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস, পিএস কেস। এফআইআর রেকর্ড হওয়ার সাথে সাথে ওটারে কি বলে? এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। হ্যাঁ, এফআইআরটাকে 24 ঘন্টা, এফআইআর যখন রেকর্ড হয়ে গেল 24 ঘন্টার মধ্যে পাঠাবে ওই জিআরও অফিসে। জিআরও অফিসে, জিআরও অফিসে গিয়ে ওই জায়গা আবার রেকর্ড হবে। ওই জায়গা যখন এফআইআরটা রেকর্ড হয়ে গেল তখন হয়ে যাবে জিআর কেস, জিআর মামলা। বুঝছেন? তাহলে আগে থেকে এজাহার, এজাহারের পর রেকর্ড হচ্ছে কি? এফআইআর। এফআইআর পরবর্তীতে কোর্টে গিয়ে রেকর্ড হচ্ছে কি নামে? জিআর কেস নামে। জিআর মানে হলো জেনারেল রেজিস্টার্ড কেস। বুঝতে পারছেন? এবার যদি আমি আমল অযোগ্য অপরাধের তথ্য আপনি দেন থানায়, আমল অযোগ্য মানে কি? যেটা পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না। আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে আপনি থানায় যাওয়ার পরে আপনার ওই তথ্য মতে জিডি এন্ট্রি হবে 155 ধারায়। কত ধারায়? 155 ধারায় জিডি হবে। জিডি সাধারণ ডায়েরি, জিডি। জিডি হওয়ার পরে আপনারে ওই নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। পাঠানোর পরে এইভাবে যে মানে সরি, এই ম্যাজিস্ট্রেট যদি নির্দেশ দেয়, ম্যাজিস্ট্রেট যদি কি দেয়? নির্দেশ দেয়, তাহলে যে মামলার সূচনা হবে এটারে কি বলে? নন জিআর মামলা। এবং ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলেই তদন্ত করতে পারবে, ম্যাজিস্ট্রেট নির্দেশের আগ পর্যন্ত কিন্তু তদন্ত করতে কি পারবে না। কিন্তু জিআর মামলার ক্ষেত্রে কি ম্যাজিস্ট্রেটের নির্দেশ লাগতো? লাগতো না। কিন্তু জিডির ক্ষেত্রে কি লাগতেছে? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগতেছে। এবং এই ক্ষেত্রে যে মামলা সূচনা হয় তাকে বলে নন জিআর। সো আপনি আপনারা জিজ্ঞেস করবে বলে জিআর নন জিআর কি? আপনি তো এত কথা তো বুঝাই বলতে পারবেন না। ওই সময় বলবেন স্যার আমলযোগ্য মামলা প্রথমে হয় এফআইআর পরে হয় জিআর, আর আমল অযোগ্য মামলা থানায় গিয়ে করলে প্রথমে হয় জিডি পরে হয় কি? নন জিআর। নন জিডি না, নন জিআর। আর নন জিআর এর ক্ষেত্রে যদি জিজ্ঞেস করবে বলেন তো নন জিআর এর ক্ষেত্রে কি পুলিশ কারো অনুমতি ছাড়া আসামিকে গ্রেফতার করতে পারবে? পারবে? পারবে না। কার অনুমতি লাগবে? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। বুঝছেন? সো তাহলে এফআইআর হচ্ছে কত ধারায়? 154। আর এফআইআর পরবর্তীতে হচ্ছে কি? জিআর মামলা। আর আমল অযোগ্য মামলার ক্ষেত্রে হচ্ছে কি? জিডি। কত ধারায়? 155 ধারায়। অনুমতি দিলে তদন্ত করতে, গ্রেফতার করতে পারবে। তখন যে মামলা সূচনা হচ্ছে এটার কি বলে? নন জিআর। বুঝছেন?
তাহলে থানায় মামলা আমলযোগ্যর ক্ষেত্রে এক নাম, আমল অযোগ্যের ক্ষেত্রে এক নাম। এবার আমরা চলে আসি কোর্টে। কোর্টে আসলে কোর্টে আপনি ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাই করেন না কেন, আমলযোগ্য করেন আর আমল অযোগ্য করেন, ওই জায়গায় যে মামলা সূচনা হবে কোর্টে মামলা করা হয় 200 ধারায়। যে মামলা সূচনা হবে সেটার বলে কি? সিআর মামলা, কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এখন 200 ধারায় ফৌজদারি কার্যবিধির 200 ধারায় অ্যাকচুয়ালি আছে হলো আপনার শপথ বা জবানবন্দি। মানে যে মামলা করতে গেছে কোর্টে গেলে দেখবেন, এই কোর্টে তো জীবনে যান নেই, 2-1 দিন যাবেন, ওই জায়গায় 200 ধারায় কাঠগড়ায় দাঁড় করাইয়া ভিকটিম রে বা যে মামলা করতে আসছে তার জবানবন্দি নাই। উকিল সাহেব এই বলেন যা বলে সত্য বলে, সত্য বলে মিথ্যা হলো, নাম কি, আসামি কয়জন, সাক্ষীদের নাম কি, কি হয়েছে বলেন, এই ঘটনা ঘটছে। আর বিচারক ওই জায়গা বসে কি লিখতে থাকে, সারাংশ লিখে। বিচারক এই যে লিখতেছে এই সব কিছু, উনি যে জবানবন্দি নিচ্ছে প্লাস লিখতেছে, সবকিছু কত ধারায়? 200 ধারায়। 200 ধারায়। তাহলে সিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি নাই? জবানবন্দি নাই। কত ধারায়? 200 ধারায়। এবং মনে রাখবেন এই জবানবন্দিটা নেওয়া বাধ্যতামূলক। জবানবন্দিটা নেওয়া কি বাধ্যতামূলক। তবে 200 ধারায় বলছে যে কিছু কিছু ক্ষেত্রে জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক না। যদি কোন সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা করে, কোন আদালত মামলা করে, আপনি বলবেন স্যার যদি কোনো সরকারি কর্মকর্তা মামলা করে অথবা কি কোনো আদালত মামলা করে, আদালত মামলা করে যদি আবার জিজ্ঞেস করে যে আদালত কেমনে মামলা করে, স্যার যে কোনো একটা মামলায় আদালত একজন জাল দলিল দেখাইছে, তাহলে জাল দলিল দেখানো স্বয়ং একটা কি নতুন অপরাধ। তাহলে যে আদালতে দেখাইছে সেই আদালত বাদী হয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। আদালত মামলা করলে, তারপরে সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা করলে জবানবন্দি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে সিআর মামলা দায়ের হয় কত ধারায়? 200 ধারায়। জবানবন্দি নেয় অ্যাকচুয়ালি 200 ধারায়। এবং 200 ধারায় যে মামলা সূচনা হয় সেটারে কি বলে? কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এখন ভাই যে বিষয়টা সেটা হলো যে আমলে নেওয়া অর্থ কি? একটা জিনিস এভাবে চিন্তা করবেন যে থানায় মামলা হচ্ছে একভাবে, আবার ম্যাজিস্ট্রেটের কাছে করলেন মামলা, প্রাথমিকভাবে সূচনা হচ্ছে 2 দিক দিয়া, কিন্তু আমলে নিবে কিন্তু শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেট। আমলে নিবে কে? ম্যাজিস্ট্রেট। এখন আমলে নিয়ে আসলে কারে বলে? আমলে নেওয়া মানে হলো ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে ধরে নিছে এই বিষয়ের সত্যতা আছে। একটা জিনিস একটু মানে বইতে তো পড়ছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো একটু মনে রাখেন, যে সিআর মামলা ম্যাজিস্ট্রেট সাথে সাথে আমলে নিতে পারে। ওই যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই ঘটনা ঘটছে, তাহলে উনি সাথে সাথেই আমলে নিতে পারে। আর আমলে নেওয়া অর্থ কি? সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। আমলে 200 ধারায় আমলে নেওয়া মানে হলো 204 ধারায়, 200 ধারায় তো জবানবন্দি নিলেন, আমলে নেওয়া হলো 190 ধারায়। আর 190 ধারায় আমলে নেওয়া মানে হলো 204-এ কি সমন অথবা ওয়ারেন্ট। আপনারা জিজ্ঞেস করবে যে ম্যাজিস্ট্রেট আমলে নেয় কত ধারায়? 190 ধারায়। আর আমলে নেওয়া অর্থ কি? আমলে নেওয়া অর্থ হলো যে ঘটনা যে সত্যতা আছে ম্যাজিস্ট্রেট প্রাথমিকভাবে সেটা পোষণ করতেন এবং তারে সমন বা ওয়ারেন্ট দিবে কত ধারায়? 204 ধারায়। তাহলে ম্যাজিস্ট্রেট জি বলেন বলেন। হ্যাঁ, তদন্ত তো পরে আসতেছি। আপনি জীবনে সরাসরি আমলে নিয়ে দেখেন নাই? হ্যাঁ, সিআর মামলায় কি সবসময় তদন্ত দিতে বাধ্য? সবসময় তো তদন্ত দিতে বাধ্য না। যেটা উনি মনে করে যে সরাসরি এই ঘটনা ঘটছে, তাহলে সরাসরি কি দেয়? সরাসরি ও সমন অথবা ওয়ারেন্ট দেয়। এখন তদন্তের বিষয়টা আসতেছি। তাহলে আমার 200 ধারায় জবানবন্দি নিলাম, যদি ঘটনার সত্যতা মনে হয় আমলে নিব কত ধারায় ম্যাজিস্ট্রেট? 190। আর আমলে না মানেই হলো 204 ধারায় কি সমন অথবা ওয়ারেন্ট। বুঝছেন? আমলে নেওয়া বিষয়টা হলো অনেকটা এরকম যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের মনে হয়েছে যে আপনার অমুক রোগ হয়েছে, কোন টেস্টের দরকার নাই, সরাসরি আপনারা কি দিয়ে দিছে? ওষুধ দিয়ে দিছে। বুঝছেন? এটা হলো আমলে নেওয়া। এখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার শনাক্ত করতে পারতেছে না, ওনার মনে হচ্ছে যে কিছু টেস্ট দেওয়া দরকার, কিছু টেস্ট দেওয়া দরকার। এই টেস্ট মানেই হলো তদন্ত বা অনুসন্ধান, 202 ধারায়। বুঝছেন? এই টেস্ট মানে হলো তদন্ত বা অনুসন্ধান। এই তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় কত ধারায়? 202 ধারায়। এখন আবার আপনারা জিজ্ঞেস করতে পারে যে তদন্ত আর অনুসন্ধানের মধ্যে পার্থক্য কি? বলবেন যে স্যার তদন্ত করে পুলিশ অথবা অন্য কোনো ব্যক্তি, আর অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, এইটুকু ছেড়ে দিবেন। তদন্ত করে কে? পুলিশ অথবা অন্য কোনো ব্যক্তি যারা ক্ষমতা দিচ্ছে কে? ম্যাজিস্ট্রেট। আর অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত।
ম্যাজিস্ট্রেট বা আদালত। বুঝছেন? বলবে যে তদন্ত করে কে? পুলিশ বা অন্য কোনো ব্যক্তি। আর অনুসন্ধান করে কে? আদালত বা ম্যাজিস্ট্রেট। এখন পাল্টা প্রশ্ন করবে যে আদালত যদি অনুসন্ধান করে তা আদালত বিচার করে কখন? বলবেন যে স্যার চার্জ গঠনের আগে করে অনুসন্ধান আর চার্জ গঠনের পরে করে বিচার। বুঝছেন? ওই জায়গায় ভাইবা বোর্ডে গিয়ে আপনি যদি এই যে যা পড়ে আসছেন মুখস্থ করে যদি ওই জায়গায় বলতে চান তাহলে কিন্তু হবে না। মুখস্থ করে বলতে গেলে আবার আপনার চোখ যাবে একদিক, মাথা যাবে একদিক, মনে করে এরকম ওই জায়গায় মানে আমার জাস্ট বুঝাইতে হবে নিজের ভাষায় যে তদন্ত করে পুলিশ বা অন্য কোনো ব্যক্তি, অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট বা আদালত, আর বিচারও করে আদালত, তবে চার্জ গঠনের পরে। পরে, আগে না। চার্জ গঠনের পরে। বুঝছেন? এখন যে কথা বলতেছিলাম যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর তদন্ত বা অনুসন্ধানে পাঠাইলো 202-তে, ওই তদন্ত বা অনুসন্ধান রিপোর্ট আসবে, মানে মেডিকেল টেস্টের রিপোর্ট আসছে। এখন টেস্টের রিপোর্ট আসলে নরমালি ডাক্তার তো রিপোর্ট দুই ধরনের হয়, হয় আপনি রোগ হয়েছে না হইলে হয় নাই, এই তো কথা। তা যদি রিপোর্ট দেখে মনে হয় যে অপরাধ করতে, তাহলে আমলে নিবে ওই যে 190-তে, 204 আবার। আর যদি দেখে যে না এর কোনো রোগ হয় নাই, মানে এর কোনো অপরাধ করে নাই, তাহলে খারিজ করে দিবে 203 ধারায়। 203 ধারায়। বুঝছেন? তো তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে সরাসরি আমলেও নিতে পারে, বা সরাসরি আমলে না নিয়ে তদন্ত বা অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতেও কি আমলে নিতে পারে। আবার 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর সরাসরি খারিজ করতে পারে কত ধারায়? 203। আবার তদন্ত অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতেও কি করতে পারে? খারিজ করতে পারে। আমারে আপনার এই জায়গায় ছোট্ট ছোট্ট জিনিস জিজ্ঞেস করবে এক কথায়, যে বলেন তো শেয়ার মামলা দায়ের করে মানে অনুসন্ধান জবানবন্দি নাই কত ধারায়? 200 ধারায়। তারপরে আমলে নাই কত ধারায়? 190 ধারায়। তারপরে জিজ্ঞেস করবে তদন্ত অনুসন্ধান আছে কত ধারায়? 202 ধারায়। একটা জিনিস সবসময় খেয়াল করবেন, 202 ধারা মানে হলো শেয়ার মামলা। 202 ধারা মানে সবসময় কি? শেয়ার মামলা। আর জিয়ার মামলার তদন্ত তো ওই যে 156, তারপরে নন জিয়ার হইলে 155। বুঝছেন? এখন আপনারা জিজ্ঞেস করতে পারে যে বলেন মামলা খারিজ হয়েছে, ফৌজদারি মামলা খারিজ হয়েছে, আর প্রতিকার কি? বলেন তো। রিভিশন করতে হবে না? ফৌজদারি মামলা খারিজ হইলে রিভিশন করা যায় আদেশের বিরুদ্ধে, বা নতুন মামলা দায়ের করা যায়। এখন খারিজটা এই জায়গায় দুইটা ধারায় আছে, একটা হলো 203 আর একটা হলো 204-এর 3। 203-এ খারিজ হলো সরাসরি খারিজ, মানে জবানবন্দি নেওয়ার পরে বা তদন্ত রিপোর্ট আসার পরে মনে হয়েছে এরকম কোনো ঘটনা ঘটেনি, এটা হলো 203-এর খারিজ। আর 204-এর 3-এর খারিজ হলো আপনার এই প্রসেস ফি দেন নাই, আসামির মামলা আসামির বিরুদ্ধে আমলে নিচ্ছে, কিন্তু আমলে নিতে হলে তার বিরুদ্ধে ওয়ারেন্ট বা সমন জারি করা লাগে না, এতে আপনি প্রসেস ফি দেন নাই। প্রসেস ফি যদি না দেন তাহলে আপনারা যে খারিজটা করবে সেটা হলো 204-এর 3। তো যে 204-এর 3, 204 ব্র্যাকেটে 3, একটা হলো 203 আর একটা হলো 204-এর 3। তো যে খারিজি করুক না কেন, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন অথবা নতুন মামলা দায়ের। রিভিশন অথবা নতুন মামলা দায়ের। বুঝছেন? আর একটা ধারা, যে আদালতে মামলা করতে গেছেন ওনার মামলা নেওয়ার এখতিয়ার নাই, তাহলে উনি নালিশ ফেরত দিবে 201 ধারায়। কত ধারায়? জাস্ট মনে রাখবেন নালিশ ফেরত আছে 201। আর একটু লিখে রাখবেন যে আসামিকে, অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে হাজিরা 205 ধারা। অভিযুক্ত ব্যক্তিকে হ্যাঁ আসতেছি, ধৈর্য ধারণ করেন। অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে কি অব্যাহতি এবং আইনজীবীর মাধ্যমে কি হাজিরা। ব্র্যাকেটে লিখে রাখবেন শুধুমাত্র সমন মামলায়, শুধুমাত্র সমন মামলায়। স্যার লাস্ট কথাটা বুঝলাম না, শুধুমাত্র কি বলেন? শুধুমাত্র সমন মামলায়, সমন লেখেন, আমি ব্যাখ্যা দিব, এটার ব্যাখ্যা আছে, তাৎপর্য আছে।
দেখেন, অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজারে থাকা অব্যাহতি, মানে যিনি আসামি তারে যদি তিনি মহিলা হন, বয়োবৃদ্ধ হন, অসুস্থ হন, তখন আদালত তাকে বলতে পারে যে তোমার প্রতি তারিখে তারিখে আসার দরকার নাই, তার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে এবং তার যে আইনজীবী, সে আইনজীবীটা এই হাজিরা দিয়ে যাবেন। এখন 205 ধারায় যে বিধানটা আছে, 205 ধারায় বিধান আছে যে শুধুমাত্র যে নালিশি মামলার সূচনা হয়েছে সমনের মাধ্যমে, মানে নালিশি মামলা তো ওয়ারেন্টের মাধ্যমে শুরু হতে পারে, সমনের মাধ্যমে শুরু হতে পারে, কিন্তু 205 ধারাটা প্রযোজ্য যে মামলাটা সূচনা হয়েছে কিসের মাধ্যমে? সমনের মাধ্যমে। বাট কথা আছে, বাস্তবে সমনের মামলা হোক, ওয়ারেন্টের মামলা হোক, সিআর হোক, জিআর হোক, যে কোনো মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ দিয়ে থাকে কত ধারায়? 205 ধারায়। এটা উচ্চ আদালতের নজিরে আছে, কিন্তু যদি আপনি ফৌজদারি কার্যবিধির ধারা দেখেন 205 শুধুমাত্র কি মামলার ক্ষেত্রে প্রযোজ্য? সিআর মামলা, তাও যে মামলা সূচনা হয়েছে কি সমনের মাধ্যমে। আর বাস্তবে সব ধরনের মামলার ক্ষেত্রেই কি প্রযোজ্য। এরকম আরেকটা ধারা আমরা সামনে গিয়ে পড়বো, 540A, 540 ক, 540 ক, সেটা সামনে আসতেছি পরে। এবার আমরা পড়ি 205D, 205D। 205D হলো ওইভাবে জিজ্ঞেস করবে না, আপনারা জাস্ট জিজ্ঞেস করবে যে বলেন তো একই বিষয় নিয়ে জিআর মামলাও হয়েছে, সিআর মামলাও হয়েছে, এখন আপনি কি করবেন? এখন বিচারক কি করবে বা আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব কি? একটা ধরেন হত্যা মামলা নিয়ে বা একটা মারামারির মামলা নিয়ে জিআর মামলাও হয়েছে, সিআর মামলাও হয়েছে, এখন কি হবে? এখন এই জিনিসটা খেয়াল করবেন, দেখতে হবে যে সিআর মামলাটা মানে নালিশি মামলাটা যে কোনো পর্যায়ে থাকতে পারে, এটা অনুসন্ধান পর্যায়েও থাকতে পারে, আবার কি বিচারিক পর্যায়েও থাকতে পারে। আসেন, কিন্তু জিআর মামলাটা অবশ্যই থাকতে হবে কোন পর্যায়ে? জিআর মামলাটা অবশ্যই থাকতে হবে তদন্ত পর্যায়ে, মানে জিআর মামলা এখনো পুলিশ রিপোর্ট দাখিল করে নাই, বুঝতে পারছেন? তাহলে ম্যাজিস্ট্রেট যখন জানবে, ম্যাজিস্ট্রেটে যখন অবগত করা হবে যে ইওর অনার একই বিষয় নিয়ে আরেকটা মামলা চলমান আছে, জিআর মামলা, তাহলে ম্যাজিস্ট্রেট সাথে সাথে ওনার সিআর মামলার যাবতীয় কর্মকাণ্ড কি করবে? স্থগিত করবে। স্থগিত করার পর উনি ওই পুলিশ রিপোর্ট তলব করবে জিআর মামলা, যে তুমি দ্রুত পুলিশ রিপোর্ট দাও। পুলিশ রিপোর্ট আসার পরে তিনি যদি দেখেন যে পুলিশ রিপোর্টে যাদের নাম আসছে ওই সকল আসামিদের নাম সিআর মামলায় আসামিদের নামের সাথে মিল আছে, মানে পুলিশ রিপোর্টে যাদের আসামি হিসেবে দেখানো হয়েছে সিআর মামলায় আসামিও কি তারাই, তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট এই দুইটা মামলায় এক মামলা করে ফেলবে, সংযুক্ত করে ফেলবে, মার্জ করে ফেলবে, দুইটা মামলা একটা মামলা হয়ে যাবে, সিআর মামলা হয়ে যাবে, সেইভাবে চলবে, বুঝছেন? আর যদি দেখেন যে ওই মামলার আসামির সাথে সিআর মামলার আসামিদের কি নাই, মিল নাই, তাহলে ওই মামলার গতিতে, এই মামলার গতিতে, বুঝছেন? এটা হলো 205D। একই বিষয় নিয়ে যদি কয়টা মামলা থাকে, একাধিক মামলা থাকে, বুঝেন নাই? কি বলছেন হুম। হ্যাঁ, যদি দুই মামলার আসামিদের কি থাকে, মিল থাকে, তখন হয়ে যাবে জিআর মামলা। আর যদি দুই মামলার আসামিদের কি না থাকে, মিল না থাকে, তাইলে তো আর ওই মামলার গতিতে, এই মামলার গতিতে। হ্যাঁ, বলেন, অবশ্যই প্রশ্ন করবেন। আর জিআর মামলা, জিআর মামলার যারা আসামি আছে, সিআর মামলার বেশি আসামি নেই। কিন্তু ওই জিআর মামলার যে আসামি আছে আর ওই সিআর মামলার সে আসামি দেখছে আংশিক সত্য আছে, কিন্তু এখানে কি হবে? ধন্যবাদ। আংশিক সত্য। প্রশ্নটা হলো যে সিআর মামলার সাথে দেখা গেল জিআর মামলার আসামিদের অর্ধেক মিল আছে, অর্ধেক মিল নাই, তাহলে কি হবে? আচ্ছা, ধন্যবাদ। এই ক্ষেত্রে দেখতে হবে যে অর্ধেক মিল আছে, অর্ধেক মিল নাই, এখন ঘটনাটা কি হুবহু এক কিনা, আর ওই তদন্ত প্রতিবেদনে কি কি সাজেস্ট করছে, তাহলে বিচারক ইচ্ছা করলে ওই দুইটা মামলার সংযুক্ত করতে পারে। এটা হলো বিচারকের এখতিয়ার, বুঝছেন? সংযুক্ত করবে কি করবে না কার এখতিয়ার? বিচারকের এখতিয়ার। ওই অর্ধেক মিল থাকলে, দুইজন মিল থাকলে ওটাকে জিআর মামলা করতে পারে, মার্জ করতে পারে। এখন বিষয়টা হলো কি, যে মামলাটা ধরেন বড় মামলা, স্পর্শকাতর মামলা, গুরুতর মামলা, এই সকল মামলা সিআর ফরম্যাটে থাকে না। কেন থাকে না? সিআর ফরম্যাটে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আসামি থাকে, ওর বাইরে আর যাওয়া যায় না, ওটা রি ইনভেস্টিগেশন বা ফার্দার ইনভেস্টিগেশন করা যায় না।
তাহলে যদি অর্ধেক মিল থাকে বা 10 জনের মধ্যে 4 জনের মিল থাকে তবুও একত্রে করতে পারে। এটা কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। সো আপনি যেটা মনে রাখবেন 205 ডি তে বলছে কোন মামলার কার্যক্রম স্থগিত করবে? সিআর মামলার। আর জিআর মামলা তদন্ত প্রতিবেদন তলব করবে, করার পরে যদি উভয় মামলার আসামিদের মিল থাকে তাহলে দুইটা মামলা একটা মামলা হয়ে যাবে, জিআর মামলা হয়ে যাবে। আর যদি আসামিদের মিল না থাকে তাহলে ওই মামলা এই মামলার গতিতে, এই মামলা এই মামলার গতিতে চলবে। এটাই হলো 205 ডি। বুঝতে পারছেন? স্যার এখন স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যদি নালিশকারী না চায় যে আমার এটা হচ্ছে জিআর মামলায় চলুক, এটা যদি সে চায়, এখন ম্যাজিস্ট্রেট যদি চায় যে সিআরে চলে যাক, এই এই ক্ষেত্রে কি হইতে পারে স্যার? মানে নালিশকারী কি চাইছে বলেন বলেন। আমি বলছি নালিশকারী যদি চায় যে হ্যাঁ দুটো তো চলতেছে, এখন সে যদি চায় যে আমার এই মামলাটা তাইলে আমার হচ্ছে আমি কি করব না করবো সে পরবর্তীতে অ্যাড করবো কিনা আসামি এসে, সে যদি চায় যে না জিআর প্রকৃতির চলুক সে, হ্যাঁ এইটা যদি চায়, এখন যদি ম্যাজিস্ট্রেট যদি হ্যাঁ সবকিছু বিবেচনা করে দেখে যে না এটা মিল আছে, সে যদি সিআরে নিয়ে যায়, এই ক্ষেত্রে কি হইতে পারে স্যার? এ নালিশকারীর চাওয়ায় কিছু হবে না। একটা ও আচ্ছা পর্যায়ে আচ্ছা, দেখবেন ঠিক যে আছে। মামলা ধরেন আপনি একজনে খুন করতে, এখন যে লোক বলছে ওই লোক যদি বলে যে আমার ছেলে খুন হয়েছে আমি বিচার চাই না, বলেন তো আচ্ছা মামলা আচ্ছা, হবে কিনা? তুমি হয়ে যাবে, চাওয়ার মামলা তো হবে স্যার। নাই, জি স্যার। মূল্য নাই, বিচার তো ঠিকই হ্যাঁ, হ্যাঁ, হবে। হবে। তো বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, তো 205D এখন যে প্রশ্নটা করতে পারে যে বলেন তো যে একটা ঘটনা ঘটছে, এখন আপনি সিআর মামলা করবেন না জিআর মামলা করবেন, মানে আপনি কোর্টে যাবেন না থানায় যাবেন, এই প্রশ্ন করলো যে একটা একটা অপরাধ হয়েছে, এখন আপনি কি থানায় যাবেন আগে নাকি কোর্টে যাবেন আগে, কি বলবেন? স্যার আগে থানায় যাব, থানায় যদি না নেয় তখন আমি কোর্টে যাব। আচ্ছা, এটা এটা আমি বললাম না। বলেন বলেন, বলে যান। আচ্ছা, থানায় যাওয়া কি বাধ্যতামূলক? আমলযোগ্য মামলা থানায় যেতে হবে। সরি, কিছু কিছু মামলা আছে ওই মামলায় থানায় যাওয়া বাধ্যতামূলক। এই মামলা থানায় থানায় যদি ব্যর্থ হয় তাহলে যাবেন ট্রাইব্যুনালে, বুঝছেন? কিন্তু নরমালি এই যে দণ্ডবিধির যত মামলা টামলা আছে এই মামলাগুলো আপনার ইচ্ছে, আপনি কোর্টেও যাইতে পারেন থানাও যাইতে পারেন। তবে কিছু কিছু মামলা আছে এই মামলাগুলো যতই আপনি কোর্টে যান না কেন এই মামলা কখনোই কোর্টে হবে না। হত্যা মামলা, হত্যা মামলা আপনি ধরেন, হত্যা মামলা অবশ্যই আপনাকে আগে থানায় যেতে হবে। থানায় গেলেন মামলা নেয় না, রাজনৈতিক বা তদবির আছে বা যে কোনো কারণে হোক নেয় না, তখন আপনি গেলেন কোথায়? কোর্টে। কোর্টে গিয়ে জবানবন্দি দিলেন, জবানবন্দি নেওয়ার পরে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট যদি মনেও হয় যে না হত্যা আসলেই হয়েছে, উনি জীবন ওইটা আমলে নেবে না, আমলে না নিয়ে উনি থানায় পাঠাবে যে এটার এজাহার হিসেবে কি করো গণ্য করো, 156(3) ধারা। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে কিছু কিছু অপরাধ আছে গুরুতর প্রকৃতির অপরাধ, এই অপরাধগুলোর ক্ষেত্রে কখনোই ওটা ওই মামলাটা সিআর ফরম্যাটের হবে না, ওই মামলাটা হবে কোন ফরম্যাটের? জেআর ফরম্যাটের। উনি ওই মামলাটা রেকর্ড না করে থানায় ওসি সাহেবের নির্দেশ দিবে এটারে কি হিসেবে রেকর্ড করো? এফআইআর হিসেবে রেকর্ড করো। বুঝতে পারছেন? এখন একটা জিনিস শুনে রাখেন, সিআর মামলায় কখনো রিমান্ড হয় না, নালিশি মামলায় কখনো কি হয় না? রিমান্ড হয় না। নালিশি মামলায় কখনো বিনা কারণে গ্রেফতার করা যায় না। নালিশি মামলায় কখনো কি বিনা কারণে গ্রেফতার করা যায় না। নালিশি মামলায় কখনো রিমান্ড হয় না। নালিশি মামলায় একটা নির্দিষ্ট একটা স্কোপ মানে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, কিন্তু ওই বিষয়টা যখন সিআর মামলা হবে, সরি জিআর মামলা হবে, থানায় হবে, তখন কিন্তু পুলিশ তদন্তের ক্ষেত্রে অপরিসীম ক্ষমতা ভোগ করে এবং চার্জ গঠনের পরেও ইচ্ছা করলে কি করা যায়? ওই ফার্দার ইনভেস্টিগেশন করে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে। সো আপনি আপাতত এতটুকু মনে রাখেন যে সিআর মামলায় রিমান্ড চাওয়া যায়, সিআর মামলায় রিমান্ড চাওয়া যায় না। রিমান্ড চাই কোন মামলায়? সিআর মামলা। বুঝছেন? এখন যদি বলে যে থানায় যাওয়া বাধ্যতামূলক, না আমি থানায়ও যাইতে পারি কোর্টেও যাইতে পারি। তো আমরা
প্রাথমিকভাবে জানলাম যে একটা ফৌজদারি মামলা থানায় হলে কি হয়, কোর্টে হলে কি হয়। এখন ভাই আমরা আবার একটু পুলিশ তদন্তের এই জায়গা চলে আসি। পুলিশ তদন্তের এই জায়গায় কি বলছে? পুলিশ তদন্তের এই জায়গা বলছে ওই যে এফআইআর হইলে তো হইলো, আর জিডি হইলে হইলো, নন জিআর হইলো। এখন পুলিশ তদন্তের ক্ষেত্রে আমরা আপনাদের লিখিত পরীক্ষার সময় বা প্রিলির সময় পড়াইছিলাম মহাপরিসীম ক্ষমতা ভোগ করে একজন আইও কি কি করতে পারে আর কি কি পারে না। আইও ঘটনার সম্পর্কে পরিচিত ব্যক্তিদের তলব করে জবানবন্দি নেওয়ার জন্য তলব করে কত ধারায়, 160 ধারায় তলব করে। আইও মানে যে মামলাটার তদন্ত আছে সে যদি মনে করে যে বিথিকায় ঘটনা দেখছে, তাহলে বিথিকারে সমন দিবে জবানবন্দি গ্রহণের জন্য কত ধারায়? 160 ধারায়। কোন আইনের 160? ফৌজদারি কার্যবিধির 160। সে যখন আসবে তার জবানবন্দি রেকর্ড করবে কত ধারায়? 161। তার জবানবন্দি রেকর্ড করবে 161। বলেন তো 161 ধারায় যদি জিজ্ঞাসা করে যে 161 ধারায় কে কার জবানবন্দি রেকর্ড করে? সাক্ষীর। আসামির জবানবন্দি কি রেকর্ড করতে পারে? এই জায়গায় কোন ব্যক্তি যদি উত্তর দিলে সে নিজেই আসামি হতে পারে, সে উত্তর দিতে সে কি বাধ্য না। বুঝতে পারছেন? এটা জেনে রাখবেন যে 161 ধারায় কি আসামির জবানবন্দি পুলিশ রেকর্ড করতে পারে না। 161 ধারার জবানবন্দিতে কে স্বাক্ষর করে? 161 ধারা জবানবন্দিতে কে স্বাক্ষর করে? রুবেল বলেন, রুবেল বলেন। দুজনই করে নাকি? 161 ধারা জবানবন্দিতে স্বাক্ষর করে একজন, শুধুমাত্র যে তদন্তকারী কর্মকর্তা যিনি জবানবন্দি দিছে তিনি স্বাক্ষর করবেন না। বুঝছেন? তাহলে 161-এ অনেক কিছু বিষয় যে তদন্তকারী কর্মকর্তা যদি বলে সিআর মামলায় 161 করা যায়, তখন তো আবার চিন্তায় পড়বেন। চিন্তায় পড়ছেন না? সিআর মামলায় 161 করা যায় না, 161 করে তদন্তে যাই করছে, তাই? আচ্ছা, ওই তদন্তের ক্ষেত্রে করছে হয়তোবা, বাট অ্যাকচুয়ালি ওটা উনি ওই জায়গায় লেখতে বটে, বাট অ্যাকচুয়ালি 161 এর যে বিধান এটা হচ্ছে জিআর মামলার ক্ষেত্রে। বুঝছেন? তাহলে আপনি জাস্ট মনে রেখেন যে তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করবে আর কেউ স্বাক্ষর করবে না। আর 161 এর বিবৃতি কখন ব্যবহার করা যাবে কখন ব্যবহার করা যাবে না এটা আছে কততে? 162-তে। এটা সাক্ষ্য এদিকে গিয়ে পড়বো, এই জায়গা না জানি। সাক্ষীরে ভয় ভীতি দেখানো যাবে না, এটা হলো 163। সাক্ষীরে ভয় ভীতি দেখানো যাবে না, পুলিশ সাক্ষীরে কোন রকম ভয় ভীতি দেখাবে না, এটা হলো 163। 64 164 এটা কিন্তু পুলিশের ধারা না, এটা কার ধারা? এটা হলো ম্যাজিস্ট্রেটের ধারা। ম্যাজিস্ট্রেট মানে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার তদন্ত পর্যায়ে আসামির কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করতে পারে। হোয়াট ইজ কনফেশনাল স্টেটমেন্ট? একটা হলো কনফেশন আর একটা হলো স্টেটমেন্ট। মানে 164 ধারায় ম্যাজিস্ট্রেট তদন্ত পর্যায়ে আসামির যদি এসে, যে অপরাধ করছে সে যদি এসে বলে যে আমি অপরাধ করছি, এটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করবে। দোষ স্বীকার, এটার বলে দোষ স্বীকার। যে ব্যক্তি নিজে কোনো অপরাধ করছে সে যদি তার দোষ স্বীকার করে এটার বলে কনফেশন। কনফেশন রেকর্ড করে ম্যাজিস্ট্রেট কত ধারা? 164 ধারায়। তবে ওই ব্যক্তিরে কিন্তু জোরাজুরি করা যাবে না। ওই ব্যক্তিরে জিজ্ঞেস করবে যে আপনি কি দোষ স্বীকার করতে চান? জি চাই, তাহলে দোষ স্বীকার রেকর্ড করা হবে। বুঝছেন? আর পুলিশ কি আসামির দোষ স্বীকার রেকর্ড করতে পারে? পুলিশ কিন্তু আসামির দোষ স্বীকার রেকর্ড করতে পারে না। কে রেকর্ড করবে? ম্যাজিস্ট্রেট। এখন ম্যাজিস্ট্রেট কি কোনো সাক্ষী পুলিশ যেরকম সাক্ষীর কথা রেকর্ড করলো 161-এ, ম্যাজিস্ট্রেট তো আসামিতে রেকর্ড করলো 164-এ, ম্যাজিস্ট্রেট কি কোনো সাক্ষীর কথা রেকর্ড করতে পারবে? ম্যাজিস্ট্রেট সাক্ষীর কথাও রেকর্ড করতে পারবে 164 ধারায়। বুঝছেন? ওই যে আপনারা নারী শিশুর মামলায়, নারী ও শিশু নির্যাতন মামলায় বলেন না ভিকটিমের জবানবন্দি নিছে 22 ধারা, শোনেন না? 22 ধারা ভিকটিমের জবানবন্দি নিছে 22 ধারা। ফৌজদারি মামলার ক্ষেত্রেও মানে অন্য মামলার ক্ষেত্রেও এই ভিকটিম বা সাক্ষীর জবানবন্দি ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারে, সেটা হলো 164 ধারা। 164 ধারায় দোষ স্বীকারও রেকর্ড করা যায়, আবার কি সাক্ষীর জবানবন্দিও রেকর্ড করা যায়। সাক্ষীর জবানবন্দি রেকর্ড করলে এটার বলে স্টেটমেন্ট, আর আসামির বিবৃতি রেকর্ড করলে এটার বলে কি কনফেশন।
বুঝছেন? তাহলে স্টেটমেন্ট বুঝছেন? তো মাথাতে তো সব হারাই গেছে। তাহলে সাক্ষীর জবানবন্দি নাই 100, ওই সাক্ষীর জবানবন্দি যদি ম্যাজিস্ট্রেট নেয় 164 তদন্ত পর্যায়ে। আর যদি আসামির দোষ স্বীকার রেকর্ড করে সেটাও কত? 164 ম্যাজিস্ট্রেট নিলে। অবশ্যই কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। অবশ্যই তদন্ত পর্যায়ে। বলেন ভাই। সাক্ষী দেয় মামলা বাদে যায় মামলা সাক্ষীরা হুম। ওটা তো কি আর ওটা নাকি আর জজ হবে হ্যাঁ, ওটা অ্যাকচুয়ালি আছে না 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 না, ওটা কেন 164 হবে? এটা তো আমি বললাম যে তদন্ত পর্যায়ে। এটা কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। এই যে যে জবানবন্দিটা রেকর্ড করতেছে এটা কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। এক ভাই জিজ্ঞাসা করছেন যে স্যার চার্জ গঠনের পরে যে জবানবন্দি সাক্ষীটা নাই ওটাও কি 164? না, জীবনও না। ওটা ওটা হলো পরের বিষয়। এই যে যে ম্যাজিস্ট্রেট যা যা করতেছে 164 দ্বারা সবকিছু হলো ইনভেস্টিগেশন স্টেজে। কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। ক্লিয়ার? জি স্যার, চার্জ গঠনের পর তো বিচার শুরু হয়ে যাবে স্যার। হ্যাঁ, চার্জ গঠনের পরে 164 কার্যকারিতা নেই। 165 আর 66, 165 আর 66 হলো তদন্তকারী কর্মকর্তা তল্লাশি করতে পারে। কত ধারায়? 165 আর 66। এটা এত ইম্পর্টেন্ট না। আপনারা যা জিজ্ঞেস করতে পারে এইভাবে যে বলেন তো কনফেশনাল স্টেটমেন্ট রেকর্ড করে ম্যাজিস্ট্রেট কত ধারায়? 164 ধারায়। কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। যে প্রশ্নটা করে এটা আমরা সাক্ষ্য এনে ভালো পড়বো। 164 ধারায় যে দোষ স্বীকার করলো, একজন এসে বললো যে ম্যাজিস্ট্রেট সাহেব আমি হত্যা করছি, শুধুমাত্র তার এই দোষ স্বীকারের উপর ভিত্তি করে ওই আসামিদের সাজা দেওয়া যাবে কিনা? সত্য হয় জোর কি দেখছেন? আচ্ছা দেখেন, তার এই জবানবন্দির উপর ভিত্তি করে আপনি পেছাবেন না, বলবেন যে স্যার তার এই যে যে সেই জবানবন্দিটা দিল এটা মূল সাক্ষ্য না, অন্যান্য সাক্ষ্যের সাথে যদি এটার মিল থাকে তাহলে শাস্তি দেওয়া যাবে, না হলে যাবে না। বুঝছেন? এই জায়গা তো আসামি স্বীকার করছে, কিন্তু ওই মামলায় তো সাক্ষীরা এসেও কি দিবে? সাক্ষ্য দিবে। তো সাক্ষীদের সাক্ষ্যের সাথে আসামির সাক্ষ্যের যদি কি থাকে? মিল থাকে, তাহলেই সাজা দিতে পারে, না হলে দিবে না। এই হলো কথা। যদি স্যার আমরা এই প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে আমরা সঠিক উত্তর দিই যে আদালত মনে করলে দিতে পারে না, দেখা যাচ্ছে না মনে করলে না, আপনি মনে করলে না বললে এটা তো আইনের ভাষা হইলো না। আপনি বলবেন স্যার 164 কোনো মূল সাক্ষ্য না। এই 164 এর সাথে যদি অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের মিল থাকে তাহলে দিতে পারে, না হলে দিবে না। তার 164 কোনো মূল সাক্ষী না, 164 এর সাথে মিল থাকে তাহলে আদালত সাজা দিতে পারে, এইটুক বলবেন। বুঝতে পারছেন? আর যদি বলেন যে দিলেও দিতে পারে নাও দিতে পারে, এটা তো আইনের কথা হইলো না। ধরেন সাধারণ কথা, সাধারণ পাবলিককে জিজ্ঞেস করবে রিমান্ড কি, বলে পুলিশ নিয়ে মারামারি মারে, এটা হলো রিমান্ড। কিন্তু এটা কি আইনের কথা? আচ্ছা, তো তো 65-66 ধারায় হলো আপনার তল্লাশি, পুলিশ তল্লাশি করবে। আর আজকে আপনাদের এই পর্যন্তই, আপনাদের সময় প্রায় শেষ। আগামীকাল আসেন, আগামীকাল আসতে পারবেন দুইটাই? কারণ সময় তো নাই, কোন সময় দিয়ে দেবে, রেগুলার আসতে হবে। এইগুলো আপনাদের হাতে কলমে শিখাইয়া তারপরে আমাদের শীট আছে কতগুলো, ওইগুলো রিডিং পড়া তারপরে হলো আপনাদের কেস ডায়েরি নিয়ে টেনশনের কিছু নাই। ফর্ম পূরণের দিলে কেস ডায়েরি আমি করে দেবানি, আপনারা জাস্ট লিখবেন। স্যার আমারটা একটু দেখেন স্যার, ওইটা দিয়ে দেন, আমি সেইভাবে করে লিখবেন, আমাকে বলে দিয়েন। তবে লাকি আপনার অ্যাপ্লিক্যান্ট কপিটা পাঠাই দিয়েন পিডিএফ। আপনার যে অ্যাপ্লিক্যান্ট স্যার আমি এটা লিখে ঠিক করছি, পিডিএফ পাঠাতে আমার একটু দেখে দিন। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওই অ্যাপ্লিক্যান্ট কপিটা আমাকে পাঠাই দিয়েন। ঠিক আছে স্যার। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।